अस्सलाम वालेकुम सर। जी सर। ওকে, লাস্ট দিন আমরা ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার দেখছিলাম এবং ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের দুইটা ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারকে কিভাবে একসাথে কানেক্ট করলে আমরা ফাইনালি 360 ডিগ্রি অপারেশন পাওয়া যায় সেটা দেখেছিলাম। ওকে, ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারে বলা হচ্ছিল যে যখন আমরা দুইটা পাওয়ার অ্যাম্পলিফায়ারকে কানেক্ট করব তখন একটা ডিস্টরশন হয়, কারণ হচ্ছে যেহেতু এখানে ইনপুটে আমরা কোনো ডিসি সাপ্লাই দিচ্ছিলাম না এবং বেজ ইমিটারে যে ড্রপ হচ্ছিল সেটা ইনপুট ভোল্টেজ থেকেই ইউজ হচ্ছিল। অ্যাজ এ রেজাল্ট আমরা বলেছিলাম যে এখানে একটা এরর হয় যাকে বলা হয় ক্রস ওভার ডিস্টরশন। ঠিক আছে, ক্রস ওভার ডিস্টরশন কি, যেহেতু দুইটা সাইকেলে পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভ যাওয়ার সময় কিছুটা ভোল্টেজ আমাদের আসলে বিজিতিকে অন করার জন্য ইউজ হয়ে যায়। ওই সময় আমরা কোনো আউটপুট কিছু পাই না, আউটপুটে কোনো সিগন্যাল থাকে না, একটা ফ্ল্যাট রিজিয়ন থাকে, এটাকে ক্রস ওভার ডিস্টরশন বলে। সো ক্রস ওভার ডিস্টরশন কি, কিভাবে এটাকে সলভ করা যায় বা বেসিক যে কথাবার্তাগুলি এখানে লেখা আছে এটা তোমরা দেখে নিবা, যেহেতু এটা থিওরিটিক্যাল কথা। এরকম কোশ্চেন প্রায় থাকে যে ক্রস ওভার ডিস্টরশন কি, কিভাবে সলভ করা যায় বা কেন হয়, সেটা বর্ণনা তোমরা দেখে নিবা। ওকে, এখানে ওই জিনিসগুলো ক্লিয়ার ভাবে দেওয়া আছে। বাট আমরা আগেই বলেছিলাম যে ক্রস ওভার ডিসিশন হচ্ছে ক্লাস বি এর একটা প্রবলেম, যেটার জন্য 360 ডিগ্রি অপারেশন পাচ্ছিলাম না। এই প্রবলেমটাকে সলভ করার জন্য সার্কিটে যে মডিফিকেশন করা হয়েছিল সেটাকেই বলা হয় আসলে ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার। সো আসলে বলতে গেলে যেটা হয় যে ক্রস ওভার ডিসিশনের যে সলিউশন সেটাই হচ্ছে ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার। তা আমাদের যেটা করতে হবে যে এই যে এবি অ্যাম্পলিফায়ার সেটা যাওয়ার আগে এই যে এতক্ষণ ধরে আমরা এখানে যে আগের দিন দেখেছিলাম যে ক্লাস বি তে আমরা এইভাবে করে এই টাইপের সিগন্যাল পাচ্ছিলাম, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হয় সেটা মেজার করতে হবে। তা আমরা এফিসিয়েন্সি ফর্মুলা অলরেডি জানি যে এখানে আমাদের আউটপুটের পাওয়ারটা বের করতে হবে সেটা এসি তে থাকবে এবং ইনপুটে পাওয়ার যেটা বের করবো সেটা ডিসি তে থাকবে। সো যদি ইনপুটে পাওয়ার বের করতে চাই তা আমাদের যখনই কোনো ভ্যালু বের করবো আমাদের আসলে কার্ভ দেখতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আমরা যে ইনপুট দিচ্ছিলাম এখানে একটা বিজিটির জন্য যদি হিসেব করো সাপ্লাই দিচ্ছিলাম কত ভোল্টেজ, ডিসি সাপ্লাই যেহেতু ভিসিসি কত স্যার। দিচ্ছি, ভিসিসি। আমরা বলেছিলাম যে আমরা নর্মালি কি করি, ইনপুটের পাওয়ার আর বার করার জন্য ইনপুটের ভোল্টেজ আর ইনপুট কারেন্টকে বের করতে হয়। তাহলে এখানে যেটা হচ্ছিল যে ইনপুটটা তো দিছি বা এভারেজ ভ্যালু যদি বলি, খেয়াল করে দেখো যখন এখানে তো ইনপুটের হাফ সাইকেলের মতো আসতেছে না পজিটিভের জন্য, যেটা আমরা লোড লাইনে ব্যাক করি, খেয়াল করে দেখো এটা যদি ইনপুট এখানে অ্যাপ্লাই করো, তুমি অ্যাপ্লাই করছো ভিসিসি, বাট ইনপুটের এখানে কিউ পয়েন্টে কোথায় সেট হচ্ছিল, কাট অফ স্যার। কাট অফে। তাহলে কি আমরা বলবো এখানে কোনো ডিসি অ্যাড হচ্ছে না, এরকম কিছু ইস্যু হচ্ছে কিন্তু অল্প এরকম কিছু। আচ্ছা? অফসেটে হচ্ছে দেখে আমরা এখানে জিরো পাচ্ছি দেখে আমি ডিসি হচ্ছে না তা বলবো না। আমাদের এই জিনিসটা হবে এরকম যে এই যে এফেক্টিভ একটা দেখা যাচ্ছে হাফ সাইকেল সিগন্যাল পাওয়া যাচ্ছে এখানে, যদি এটা ফুল সাইকেল হতো তখন আমরা এটা এভারেজ ভ্যালুতে জিরো হতো, বাট এটা তো একটা হাফ সাইকেল। ঠিক আছে, তো এই হাফ সাইকেলটা যেহেতু একটা সাইনোসয়েডাল ওয়েভের হাফ সাইকেল, তাহলে আমাদের এটাকে তার এভারেজ ভ্যালু বের করতে হবে। এই জিনিসটার এভারেজ ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে, আমরা জানি যে একটা সাইনোসয়েডাল সাইকেলের যদি হাফ সাইকেলের জন্য এভারেজ বের করতে চাও তাহলে আমাকে ওইটুকু অংশকে ইন্টিগ্রেশন করতে হবে। দ্যাট মিনস তুমি করবে কি ভি এম সাইন ওমেগা টি কে 1/পাই পর্যন্ত ইন্টিগ্রেশন করবা এবং 1/পাই দিয়ে ভাগ করবা যাতে এভারেজ ভ্যালু বের হবে। তাহলে সেটার ফর্মুলা হচ্ছে আসলে ভিএম ডিভাইডেড বাই পাই। এটা তোমরা এসি সার্কিট যে ছিল 1-2 এ ওখানে দেখেছিলা। তোমরা যদি কেউ আবার দেখতে চাও তাহলে এসি সার্কিট ওখান থেকে তো দেখে নিতে পারো যে কিভাবে একটা ফুল সাইকেল একটা হাফ সাইকেল সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ বের করা যায় বা তার ফাইনাল ফর্মুলাটা কি সেটা দেখতে পারো। ওকে, তাহলে আমি এখানে ডাইরেক্টলি লিখে দিয়েছি সেটা হচ্ছে ভিএম বাই বা ভি ম্যাক্স যেটা থাকবে পজিটিভ বা নেগেটিভ যে ভ্যালু তাকে পাই দিয়ে ভাগ করতে হবে, সেটা হচ্ছে এই হাফ সাইকেলের জন্য এভারেজ ভ্যালু। ওকে, যেহেতু আমরা ভিডিসি আর আইডিসি বের করছি এবং এগুলো এভারেজ ভ্যালু, তো ভিডিসি তো তুমি ভিসিসি দিচ্ছ ফিক্সড ভ্যালু, এটাই ভিসিসি হবে। আর কারেন্টের ক্ষেত্রে যেটা হবে
আমরা কারেন্টের ভ্যালু বের করতে গেলে আমরা যেটা করব ফার্স্টে ভোল্টেজটাকে এভারেজ বের করে নেব, সেটা হচ্ছে ভিসিসি বাই পাই। দেন ওইটাকে ওই সার্কিটে যে লোড রেজিস্ট্যান্স তাকে দিয়ে ভাগ করলে কারেন্টে পেয়ে গেলাম। দেন এটা হচ্ছে এই সার্কিটের জন্য ইনপুট পাওয়ারের ইকুয়েশন। বাট মনে রাখতে হবে আমরা এই জিনিসটা বের করলাম একটা ভিসিসির জন্য, বাট আমাদের সার্কিটগুলো যে আমরা খেয়াল করে দেখি আমরা এখানে পজিটিভ নেগেটিভ দুইটা বায়াসিং দিয়েছিলাম, কারণ আমাদের এখানে দুইটা ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার আছে। সো আমাদের যেটা করতে হবে ফাইনালি এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, যাতে আমরা টোটাল পাওয়ারটা বের করতে পারি ইনপুটে, যে কতটুকু পাওয়ার আমরা ইনপুটে আসলে অ্যাড করছি। এই জন্য একে 2 দিয়ে গুণ করে দিব। ওকে, এখন আমরা যেটা বের করব তাহলে এটা ছিল হচ্ছে ডিসি পাওয়ারের জন্য। তাহলে এসি পাওয়ার বের করব। এসি পাওয়ার বের করার জন্য আমরা জানি এসি পাওয়ার অ্যাজ ইউজুয়াল আমরা পিক বা পিক টু পিক দিয়ে বের করতে পারি। এখানে এই কথাটা ভুল আছে, আমি কারেকশন করে দিয়ে পরে। আমরা এখানে ডাইরেক্টলি একটা দিয়ে দেখিয়ে দিয়েছি যে পিক ভ্যালু দিয়ে বের করা যায়, কারণ হচ্ছে আমাদের এখানে যে ওয়েভ শেপ আসছিল আউটপুটে যেটা লোড লাইনে ব্যাক করে দেখি সেটা ছিল হাফ সাইকেল। তা যেহেতু হাফ সাইকেলই আছে তাহলে আমরা আর পিক টু পিকে না গিয়ে পিক ভ্যালু দ্যাট মিনস হচ্ছে এই ম্যাক্স থেকে মিন, যেটা মিন থেকে এখানে যেহেতু আইসি কিউ বা বিসি কিউ থেকে এই ভিসিসির ভ্যালু ডিফারেন্স হচ্ছে এই 0 থেকে এই পয়েন্ট, সেজন্য আমরা ডাইরেক্টলি পিক ভ্যালু নিয়ে বের করতে পারি, সেটা এখানে করা হয়েছে। তো পিক ভ্যালু নিয়ে বের করলে আমরা ম্যাক্স মিন পয়েন্ট ধরেও করতে পারি, আমরা তাদের কোঅর্ডিনেট বসিয়ে দিলে আমরা এরকম একটা ভ্যালু পাচ্ছি। সো এটা হচ্ছে এসি পাওয়ার, আর এর আগে যেটা পেয়েছি সেটা ডিসি পাওয়ার। আমরা যদি এখন এসি পাওয়ারকে ডিসি পাওয়ার দিয়ে ভাগ করে দিই, দেন ফর্মুলায় বসালে দেখা যাচ্ছে ফাইনালি এখানে আমরা এরকম ভ্যালু পাচ্ছি। দ্যাট মিনস ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের জন্য এফিসিয়েন্সি ম্যাক্সিমাম যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 78.5%। তার মানে তোমরা যদি ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার ডিজাইন করো তাহলে এর এফিসিয়েন্সি ম্যাক্সিমাম আমরা 78.5% পর্যন্ত পেতে পারি। সো ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের এর আগে যা যা দেখেছিলাম বা ওইগুলি সম্পর্কে কোনো কনফিউশন আছে আর তোমাদের? কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা এদের কাজ হচ্ছে আমাদের যদি ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার বলা হয় তাহলে আমাদের ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার কি সেটা আমরা কিভাবে ক্যাসকেড করে বানালাম বা লোড লাইন কি সেটা দেখবো, এবং এফিসিয়েন্সি যদি বের করতে বলা হয় তো অবশ্যই মনে রাখতে হবে এফিসিয়েন্সি বের করার আগে আমার এই লোড লাইনের এই কার্ভটা অবশ্যই লাগবে হাফ সাইকেলের জন্য। এই কার্ভ দেখেই আমি ওখানে ভ্যালুগুলি বসাই লোড এফিসিয়েন্সি বের করতে পারবো। সো এই জিনিসটা পর্যন্ত বের করতে হবে বা অ্যাটলিস্ট ওইটা ড্র করে নিতে হবে যাতে আমরা এই ম্যাক্সিমাম পাওয়ার এর ক্যালকুলেশনটা করতে পারি। ওকে, তবে ক্লাস এ তে আমরা দেখেছিলাম যে আমাদের যখন বায়াসিং করার জন্য দুইটা ভোল্টেজ ছিল, একটা ছিল ভিবিবি আর একটা ছিল ভিসিসি। তখন আমরা একটা কাজ করেছিলাম, কি করা হয়েছিল বলো তো? আমরা কি বলেছিলাম যে সার্কিটে কেন মডিফিকেশন করছি? কথা কি শোনা যাচ্ছে? স্যার যাতে আমাদের সোর্স কমে যায়। আচ্ছা, নরমালি আমরা বলেছিলাম যে আমরা এমন সার্কিট ইউজ করব না যেখানে একাধিক সোর্স থাকছে। তো এই সার্কিটও দেখা যাচ্ছে না কয়টা সোর্স হয়ে যাচ্ছে বায়াসিং করার জন্য? এখানে একটা তুমি প্লাস ভিসিসি দিচ্ছ কিউ1 এর জন্য, আর কিউ2 এর জন্য কি করছো? এক্সট্রা আরেকটা ভিসিসি দিচ্ছ। ঠিক আছে, তা এইখানেও একাধিক যেহেতু ভিসিসি ইউজ হচ্ছে তো এই সার্কিটটাকে মডিফাই করা যায়। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে দুইটা রেজিস্ট্যান্স ইউজ করি, দুইটা ভ্যালু সেম দিয়ে দিই, তাহলে এই যেখান থেকে যদি কানেক্ট করে দিই খেয়াল করে দেখো এই ভিসিসিটা এখানে হাফ হয়ে যাবে না মাঝখানে? তো এই এক্সট্রা হাফ হয়ে গেল, এটা একটা এক্সট্রা ডিসি সাপ্লাই চলে আসলো। দ্যাট মিনস এই কিউ1 টা ভিসিসি বাই 2 এর উপরে সেট হবে আর এটাও ভিসিসি বাই 2 এর ওখানে সেট হবে। দ্যাট মিনস আমাদের এখানে এক্সট্রা অফসেট দিচ্ছ যাতে এই একটা সার্কিটেই দ্যাট মিনস একই বায়াসিং ইউজ করে এখানে কিউ1 এবং কিউ2 কে কাজ করা যায়, এবং এখানে আমরা প্লাস ভিসিসি রাখছি, নেগেটিভটা উঠিয়ে দিচ্ছি যাতে এখানে গ্রাউন্ড দিয়ে দিতে পারি, এবং এই একটা সার্কিট ইউজ করে এবং একটা সিঙ্গেল বায়াসিং দিয়ে যাতে আমরা ক্লাস বি এর মতো অপারেশন করতে পারি। বাট এখানে একটা সমস্যা হচ্ছে যে যখন পজিটিভ সাইকেল অন হবে তখন তো এখান থেকে ভিসিসি তে কারেন্ট গিয়ে আরএল দিয়ে ফ্লো করবে, বাট নেগেটিভ সাইকেলের সময় এখানেও গ্রাউন্ড এই জায়গায়ও গ্রাউন্ড, তাহলে কারেন্ট তো আর ফ্লো করবে না। এই জন্য এখানে একটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে
যাতে পজিটিভের সময় ক্যাপাসিটর চার্জ হয়ে থাকবে, নেগেটিভ সাইকেলের সময় এই ক্যাপাসিটরটাই সোর্সের মতো এখান থেকে সাপ্লাই দিবে, বাট অপোজিট ডাইরেকশনে। এভাবে আমরা এই সার্কিটে নেগেটিভ ভোল্টেজও পাবো। সো এইভাবে আমরা চাইলে সার্কিটে মডিফিকেশন করে ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার বানাতে পারি, যেখানে একটা বায়াসিং ইউজ করে আমরা সিমিলার টাইপের অপারেশন করবো। বাট ডেফিনেটলি এখানে যদি একটা বায়াসিং করছো, ক্যালকুলেশনে কিছুটা চেঞ্জ আসবে, সো এফিসিয়েন্সি ক্যালকুলেশনও প্রসিডিউরও কিছুটা চেঞ্জ আসবে। ওকে, তাহলে এই পর্যন্তই বেসিক্যালি আমাদের ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার ছিল। তো তোমাদের কাজ হচ্ছে তোমরা বইয়ের থেকে অবশ্যই ক্লাস এ ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ারের রিলেটেড যে ম্যাথ গুলি এক্সাম্পলে দেওয়া আছে ওগুলি তোমরা অবশ্যই করে ফেলবা। তো এই পর্যন্ত যেগুলি আমরা দেখলাম, এখানে মতো কোনো কনফিউশন বা কোনো কিছু আছে থাকলে বলতে পারো, এটা বলবো অথবা স্যার এই যে কিছুক্ষণ আগে যে স্যার এই যে ইয়াটা বুঝালেন স্যার, এটা বুঝতে বলো। পারতেছিলাম না, মানে এক্সট্রা করে যে রেজিস্ট্যান্স এনে যে এটা, মানে। আচ্ছা, এটার ইয়েস স্যার, এই জি সার্কিটটা, এই জি সার্কিটটার স্যার। কাজ হচ্ছে বেসিক্যালি আমরা চাচ্ছিলাম সিঙ্গেল বায়াসিং ইউজ করব, ঠিক আছে? সিঙ্গেল বায়াসিং যদি ইউজ করি, দেখো খেয়াল করে যে, সো আমরা এটাকে এমন ভাবে করছি যে এর একটা হাফ এক্সট্রা ভোল্টেজ আপনি VCC/2 এই জায়গায় এক্সট্রা প্রোভাইড করা হচ্ছে না, ঠিক আছে কি? এখান থেকে একটা এক্সট্রা ভোল্টেজ এখানে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ, আমি বলতেছি না এটা এক্স্যাক্টলি ক্লাস বি এর মতো কাজ করবে, বাট এখানে যদি তুমি এক্সট্রা অফসেট দিয়ে দাও তাহলে যে কি হবে, যে বেজ ইমিটারে ড্রপ হওয়ার জন্য যে ডিসি সাপ্লাইটা ইনপুট থেকে ইউজ হচ্ছিল সেটা এখন এখান থেকে ইউজ হবে, ঠিক আছে? এই কিউ পয়েন্ট থেকে কিছুটা উপরে সেট করা হচ্ছে আর এর কিউ পয়েন্টে কিছুটা নিচে সেট করা হচ্ছে, বাট এখানে তুমি কোনো সাপ্লাই দিচ্ছ না। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে যে যখন তুমি পজিটিভ সাপ্লাই হবে তখন তো এখান থেকে যে সাপ্লাইতে আসবে Q1 অন হবে, এখান থেকে কারেন্ট ফ্লো করবে, আমরা আউটপুটে পজিটিভ ভোল্টেজ পাবো। ইন দ্য মিন টাইম ক্যাপাসিটর ভিসি চার্জ হবে, ঠিক আছে? যখন নেগেটিভ সাইকেল আসবে, এখানে তো ক্যাপাসিটর চার্জ হয়ে গেছে, এখানে ভোল্টেজ বেশি, এই জায়গায় ভোল্টেজ তখন কি হবে, এখানে আসবে নেগেটিভ ভোল্টেজ, এখানে তাহলে এই Q1 টা অফ হয়ে যাবে। আর নেগেটিভ ভোল্টেজ আসার জন্য এখানে নেগেটিভ ভোল্টেজ, এখানে ক্যাপাসিটর পজিটিভলি চার্জ হয়ে আছে, সো Q2 যখন অন হবে, আর ক্যাপাসিটর এখানে দেখো এখানে কোনো সোর্স নাই, দুইটা গ্রাউন্ড মানে কানেক্ট কমন গ্রাউন্ড, তার মানে আমরা এগুলি কানেকশন ধরতে পারি। আর ক্যাপাসিটর যেহেতু চার্জ হয়ে আছে, এখানে রেজিস্ট্যান্স আছে, তো ক্যাপাসিটর কি করবে, এখন যেই ডাইরেকশনে চার্জ হচ্ছিল তার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে ডিসচার্জ হবে। স্যার কত তাহলে মতো কি ডিসচার্জ হবে আমাদের বলো? স্যার যতক্ষণ পর্যন্ত না স্যার মানে এইটা আরেকটা পজিটিভ সাইকেল আসছে ততক্ষণ পর্যন্ত? হ্যাঁ, যখন আবার পজিটিভ সাইকেল না আসছে সেটা ডিসচার্জ হয়ে জিরোর দিকে আসতে থাকবে। তো ওইভাবেই ডিজাইন করতে হবে যাতে এটা জিরোতে আসার পরে আবার সাথে সাথে আবার চার্জ হয়ে পজিটিভ হতে পারে, ঠিক স্যার আছে? এখানে যে যে এসি সোর্সটা আছে ভি ইনপুট, স্যার এটার কি তখন কাজ থাকবে না? এইটার কাজ থাকবে, এটাকে তো তুমি অ্যামপ্লিফাই করছো, ওই হিসেবেই তো Q1 Q2 অন হচ্ছে, বাট এসি সোর্স থেকে আসলে আর ওই যে 0.7 ভোল্ট বাদ হয়ে যাচ্ছিল সেটা আর হবে না এখানে। আর এখানে স্যার এই যে VCC/2টা স্যার এখানে কি করতেছে এই জিনিসটা? VCC/2 তো হচ্ছে এদেরকে অফসেট থেকে ওই ক্লাস এর মতো উপরে উঠায় দিচ্ছে, আচ্ছা দুইটারই একটাকে উপরে উঠায় দিচ্ছে, একটাকে নিচে নামায় দিচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস এ বি অ্যাম্পলিফায়ার যাওয়ার ফার্স্ট স্টেপ, সেটা এখানে জন্য দেখানো হয়েছে। ওকে, এর আগে আর কোনো কিছু কনফিউশন আছে? আচ্ছা। আরো কোনো কোশ্চেন? স্যার ভিডিওগুলো তো স্যার রিভিউ করতেছি না, ভিডিও তো দেওয়া হবে না, বলা হয়েছে না। যদি তোমাদের প্রবলেম হয় স্যার সেক্ষেত্রে অনেক সময় স্যার এই যে স্যার নেটে মানে অনেক স্যার কানেকশন অনেক প্রবলেম হয়ে সেই যায়। জন্যই তো আমি বারবার জিজ্ঞেস করছি, তুমি তোমার প্রবলেম আছে তুমি বলো, আমি এক্সপ্লেইন করবো। কারণ তোমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে, আমি 100 বার জিজ্ঞেস করে উত্তর দিচ্ছে না, এই জন্যই ডিপার্টমেন্ট থেকে আসলে ডিসিশন নিয়েছি, কারণ অনেকে আছে জাস্ট লেকচারে জয়েন করে চলে যাচ্ছে, ঠিক আছে? আমি যদি ওর জানার ইচ্ছে থাকে তো ও পড়ে নিবে অথবা ক্লাস অ্যাটেন্ড করবে, আমি ভিডিও দিয়ে ওকে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার কিছু নাই। মানে এমন না যেটা আমি নিজে পার্সোনালি করছি, অফিস থেকে যেহেতু বলা হয়েছে এই জন্য আমাকে ওইটা ফলো করতে হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা পরের টপিকে চলে যাচ্ছি। বলেছিলাম যে লাস্ট যে সার্কিটটা ছিল সেটা হচ্ছে ক্লাস বি এর মডিফিকেশন, কারণ ওখান থেকে আমরা কি চাচ্ছি, আমাদের উদ্দেশ্য কি, টস ওভার ডিস্টরশন দূর করা আর অ্যাডিশনাল বায়াসিং কেও কমিয়ে আনা।
এই প্রবলেমটাকে সলভ করার জন্য সার্কিটে যে মডিফিকেশন করা হয় সেটাকে বলা হয় ক্লাস এবি পাওয়ার অ্যাম্পলিফায়ার। সো যদি তোমরা ল্যাবের সার্কিট গুলি দেখো, আমরা জানি তোমাদের ল্যাবে কি এক্সপেরিমেন্ট করাচ্ছে ইলেকট্রনিক্স ল্যাব বা ইয়েতে? স্যার ক্লাস এ গেল আজকে। আচ্ছা, দেখবে যে তোমাদের ওখানে ক্লাস বি নামে যে সার্কিটটা আছে ওটা এক্স্যাক্টলি আসলে বলতে গেলে ক্লাস এবি পাওয়ার অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? বাট আমরা নর্মালি ওটাকে ক্লাস বি হিসেবেই জানি, মানে যেহেতু ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি ভাবে আসছে। আর এ বি তে বেসিক্যালি হচ্ছে বি এর প্রবলেমকে সলভ করার জন্য মডিফিকেশন। তো অনেক জায়গায় ওটাকে শুধু পুশ পুল অ্যাম্পলিফায়ার অথবা ক্লাস বি নামেই বলা হয় অনেক, ঠিক আছে? বাট আমরা যেহেতু পার্থক্য হিসেবে পড়তে যাচ্ছি এই জন্য আমরা ক্লাস এ বি হিসেবেও বলছি। ওকে, তাহলে আমাদের বলা হচ্ছে যে ক্লাস বি অ্যাম্পলিফায়ারের যে প্রবলেম ছিল সেটাকে সলভ করার জন্য যে এবি সার্কিট ডিজাইন করা যায় এটা দুই ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস হিসেবে করা যায়, আরেকটা হচ্ছে ডায়োড বায়াসিং ভাবে এই ক্লাস এবি ডিজাইন করা যায়। দ্যাট মিন্স তুমি এই দুইতে প্রসিডিউর ইউজ করে তুমি চাইলে ক্লাস এবি পাওয়ার অ্যাম্পলিফায়ার বানাতে পারো। কি হবে? ক্লাস বি এর থেকে বি এর কথা বলছি, তারপরে বি এর প্রবলেমটাকে সলভ করার জন্য তুমি এই দুইটা সার্কিটের মডিফিকেশন করতে পারো। ফার্স্টে যদি দেখি আমরা যে ভোল্টেজ ডিভাইডার বায়াস, তা খেয়াল করে দেখো আমরা একটু আগে কি এই টাইপের সার্কিট দেখেছিলাম না? তো ডিফারেন্ট ছিল। ডিফারেন্স ছিল না স্যার। কোথায় ডিফারেন্স ছিল এই সার্কিটটার সাথে লাস্ট সার্কিটে? পটেনশিওমিটার। এখানে কি ছিল? কিছু ছিল না, এরকম কিছু যে আমার কাছে এখনো আছে, আমি দেখাচ্ছি। এই সার্কিটটা ছিল নাকি? দেখো তো, দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? জি স্যার। এই সার্কিটটা ছিল, এখানে কোনো রেজিস্ট্যান্স ছিল না মাঝে। এর জন্য আমি কি বলছিলাম, কি হচ্ছিল না আমাদের, যে ভিসিসি বাই 2 ভোল্টেজ যেটা সেটাই কিউ1 আর কিউ রূপে অ্যাপ্লাই হচ্ছিল, ঠিক আছে কি? আর ভিসিসি বাই 2 মানে কি, বায়াসিং এর অর্ধেক ভোল্টেজ তুমি ওখানে দিচ্ছ আর নিচে দিচ্ছ। তার মানে এটা আসলে এভাবে বলা যায় না যে উপরে একটা ক্লাস এ অ্যাম্পলিফায়ারের মতো হচ্ছে, নিচে আরেকটা ক্লাস এ অ্যাম্পলিফায়ারের মতো হচ্ছে। উপরে ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা শুধু পজিটিভে কাজ করছে আর নিচে ক্লাস এ অ্যাম্পলিফায়ারটা শুধুমাত্র নেগেটিভ সাইকেলে কাজ করছে। অনেকটা এই টাইপের কাজ হচ্ছিল না? আর উপরে যে তোমার বিজেটি আছে সেটা কি, ভিসিসি কিউ পয়েন্টটা সেট হয়ে যাচ্ছিল ভিসিসি বাই 2 তে। ভিসিসি বাই 2 এর উপরের অংশ তো পজিটিভ হিসেবে কাজ করছে, নিচের লোড লাইন তার কোনো কাজে আসতেছিল না। কথা কি বোঝা যাচ্ছে? কারণ তুমি তো কিউ পয়েন্ট এমন পজিশনে সেট করছো। বাট আমাদের উদ্দেশ্য হচ্ছে কি আমরা পুরোটা লোড লাইন যাতে ব্যবহার করতে পারি ম্যাক্সিমাম এফিসিয়েন্সির জন্য। তাহলে আমরা যদি এখন এই সার্কিটে চলে আসি, এটা কি দেখা যাচ্ছে এখন? সেম জি স্যার। সার্কিট, শুধু চেঞ্জ করা হলো কি মাঝখানে একটা রেজিস্ট্যান্স আনা হলো। যেহেতু আমরা ধরে নিচ্ছি যে উপরে আর নিচের রেজিস্ট্যান্স সেম, তাই মাঝের রেজিস্ট্যান্সের ভ্যালুটা এমন ভাবে চেঞ্জ করব যাতে এই VB1 আর VB2 পয়েন্টের মধ্যে এই দুইটা ডায়োডের যে ড্রপ তার সমানই ড্রপ হয়। কথা কি বুঝতে পারছি? বুঝিনি। এই যে এই পয়েন্টটা, এটা পয়েন্টের নাম কি বলছি? VB1। আর এই পয়েন্টের কি নাম বলছি? VB2। এই দুইটা পয়েন্ট কোথায় আছে দেখো তো। VB1 ভোল্টেজটা কার অ্যাক্রসে না কারকে অ্যাপ্লাই করা হচ্ছে, Q1 না Q2? আর VB2 কোথায় অ্যাপ্লাই করা হচ্ছে? Q2। দেখো তো Q1 আর Q2 এর মধ্যে আমি যদি এই নোড থেকে এই নোডে যাই, এই জায়গায় ভোল্টেজ ড্রপ কত হবে? Q1 এর বেজ ইমিটার জাংশনের ড্রপ আর Q2 এর ইমিটার আর বেজের জাংশনের ড্রপ, ঠিক আছে কি? জি স্যার। এর ভোল্টেজ কত ড্রপ হবে তাহলে আমরা যদি অ্যাপ্রক্সিমেট ভ্যালু জানি? So VB1 minus VB2. মানে এই জায়গায় ড্রপটা কত? So এটা তো 0.7. 0.7 বা VB এখানেও সেম না? জি স্যার। আমরা এই এমন ভাবে এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে ভ্যারি করব যাতে এই VB1 আর VB2 যে নোড আছে এর মাঝে ভোল্টেজ ড্রপটা টুয়াইস VBE এর সমান হয়। কথা কি বুঝতে পারছি? এটা স্যার এটা 2VB করলে স্যার আমার লাভটা কি আর কি এখানে? 2VB করলে লাভটা হচ্ছে যে এখান থেকে একটু আগে যে দুটো হাফ ভোল্টেজ আসতেছিল, তাহলে কি বলছিলাম যে এই বিজিটি আসলে কি মোডে কাজ করছিল তখন? ক্লাস এ এর মতো না?
একটু আগে যে সার্কিট ছিল সেটাকে বলছিলাম, জি স্যার। আর নিচেরটাও কিসের মতো কাজ করছিল? এ এর ক্লাস মতো। এ ক্লাসে আমরা জানি কিউ পয়েন্টটা কোথায় সেট করতে হয়, মিডলে। লোড লাইনের মাঝে। বাট আমি কি করছিলাম, এই সার্কিটটা দেখছিলাম যে এ শুধু অপারেট করে হাফ সাইকেলে, তার মানে লোড লাইনের উপরের পোর্শনে কাজ করছিল, নিচের পোর্শনে কোনো কাজই করছিল না। তা আমি তাহলে লোড লাইনে যে এতটা পোর্শন যে ইউজ হচ্ছে না, সেটা তো লস হচ্ছে না। এই জন্য আমরা এমন ভাবে অ্যারেঞ্জ করলাম যে না, এখন এ কতটুকু ভোল্টেজে ড্রপ হবে, এ আসলে ভিবিই বাড়তি ভোল্টেজে ড্রপ হবে, আর এ কোন জায়গায় ড্রপ হবে, ভিবিই, এই দুইজনের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 2 এর সমান। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে সেটা আমরা গ্রাফিক্যালি যদি একটু দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। যদি আমরা একটু পরে যাই, এখন আমরা তাহলে লোড লাইনটা এমন ভাবে সেট করছি যাতে ওর জন্য কিউ পয়েন্টের সেন্টারে না, কিছুটা উপরে লোড লাইন সেট হয়। কিছুটা উপরে মানে কতটুক, যে পয়েন্টে সেট হবে এই দুইটা পয়েন্টের ভোল্টেজের ডিফারেন্স কতটুক হয়, ভিবিই এর সমান। তার মানে একটা ট্রানজিস্টরকে অন করতে, প্রথম যে ট্রানজিস্টর তাকে অন করার জন্য কতটুক ভোল্টেজ দরকার ছিল বাড়তি, যেটা ডিসি থেকে মানে ইনপুট এসি থেকে খরচ হচ্ছিল? কি বলেছিলাম, কতটুক ভোল্টেজ এখান থেকে ইউজ হচ্ছিল? কত? কি কেউ আর শোনা যাচ্ছে না কথা, এরকম কিছু? স্যার এটা আরেকবার একটু বুঝায় দেন। কথা সেটাই আটকে তো আছে স্যার। বলছি, কোন জায়গায় মানে কত ভোল্টেজ অন হচ্ছিল? আমরা যখন কোনো ইনপুট দিচ্ছিলাম না, অ্যাজ ইউজুয়াল ক্লাস বি বানাচ্ছিলাম, ইনপুট থেকে কতটা ভোল্টেজ কমে যাচ্ছিল এই ট্রানজিস্টর গুলিকে অন করার জন্য? স্যার 0.7 আর 0.7। 0.7 পজিটিভে 0.7, নেগেটিভে 0.7। তাহলে আমাদের হ্যাঁ উদ্দেশ্য কি, ক্রস ওভার ডিস্টরশনকে দূর করা না আরো বেশি বুস্ট আপ করা লোড লাইনে? স্যার দূর করা। শুধু ক্রস ওভার দূর করা, কারণ আরো যদি বেশি ভোল্টেজ দিয়ে দিই তাহলে কি হবে, উপরেও 180 ডিগ্রি বেশি চলে আসবে, নিচেও 180 ডিগ্রির বেশি চলে আসবে, তখন কি এটা 360 ডিগ্রি হবে, না অন্য টাইপের একটা ডিস্টরশন কার্ভ আসবে? অন্য টাইপের ডিস্টরশন আসবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের কতটুকু কম হচ্ছিল সেটা বলো। 0.7 ভোল্ট না? হ্যাঁ স্যার। এই জন্য আমরা এখানে রেজিস্ট্যান্সটা ভ্যারি করে এমন ভাবে করবো যাতে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা 0.7 ভোল্টের মতো হয়। বুঝতে পারছি? তাহলে এই বিজিটি ওই একটা 0.7 বেশি পাবে, আর এই বিজিটির জন্য এক্সট্রা একটা 0.7 ভোল্ট বেশি পাবে ডিসি থেকে। ঠিক আছে, বাট ম্যাক্সিমাম বায়াসিং কিন্তু ভিসিসি এখানে। ওকে, তাহলে তুমি যদি এই কাজটা করো তাহলে আমাদের যেটা হচ্ছে আসলে যে কিউ পয়েন্টটা ক্লাস বি তে কোথায় সেট হচ্ছিল? ওকে, আমি আবার ড্র করে দেখাই। ক্লাস বি তে সেট হচ্ছিল এই পজিশনে, তুমি এখন সেট করছো এই পজিশনে। তা এইটুকের ডিফারেন্স কত দেখো তো, বলা হচ্ছে কত ভোল্টেজ ডিফারেন্স দিচ্ছ বাড়তি, ভিবি। ভিবিই। তাহলে আমার এইটুক ভোল্টেজ যদি বেশি দাও, যখন লোড লাইন এখানে দিচ্ছ, তো আমরা কি করব, আমরা তো এই জায়গায় সিগন্যালকে অ্যাপ্লাই করব না। তো এইটুক বাড়তি যে সিগন্যাল ভোল্টেজ পাবে সেটা আসলে কোথায় ব্যবহার হয়ে যাবে তখন? তোমাদের যে এখানে বেজ ইমিটার জাংশনের যে ডায়োড আছে, এই ডায়োডকে অন করার জন্য ব্যবহার হয়ে যাবে। তাহলে ওইটুক যদি অংশ কেটে যায় তাহলে বাকি থাকবে কতটুকু অংশ, এই পিওর হাফ সাইকেলটা বাকি থাকবে না, যেটা অ্যাম্পলিফাই হয়ে আউটপুটে আসবে। সো এই যে ক্রস ওভার ডিস্টরশনের যে প্রবলেমটা হচ্ছিল সেটা এক্স্যাক্টলি একই ভ্যালুতে সলভ হবে। সো এই জন্য এই কাজটা ল্যাবে যেটা করা হয়, যখন ডিজাইন করা হয়, আমি তো আসলে দুইটা ভাবে করতে পারি, একটা হচ্ছে মাল্টিমিটার দিয়ে মেজার করে নিয়ে করতে পারি, আরেকটা হচ্ছে অসিলোস্কোপ দেখে করতে পারি, যে আমি এই রেজিস্ট্যান্সটা ততক্ষণ ভ্যারি করব যতক্ষণ পর্যন্ত আমার আউটপুটে ডিস্টরশনটা চলে যাবে না। কথা কি বোঝা যাচ্ছে? সো এখানে যেটা করা হচ্ছে, একটা বিজিটিকে 0.7 ভোল্ট অথবা ভিবিই ভোল্টেজ বাড়তি ডিসি সাপ্লাই প্রোভাইড করা হচ্ছে। সিমিলার জিনিসটা সেকেন্ড বিজিটি করা হচ্ছে যাতে আমরা আউটপুটে ডিস্টরশন ফ্রি সিগন্যাল পাই। আচ্ছা, তবে এই টাইপের সার্কিটে কিছু প্রবলেম আছে, যে আমরা জানি এই টাইপের ভেরিয়েবল রেজিস্ট্যান্স যদি ইউজ করে এটা কি স্টেবল, সার্কিট মুভ করলে ভ্যালু অনেক সময় চেঞ্জ হয়ে যায় না, এরকম দেখেছো?
তোমরা কি কখনো প্রজেক্ট বা ল্যাবে কাজ করে দেখেছো যে সার্কিট এই টাইপের রেজিস্ট্যান্স খুব অল্প টাচ লাগলে ভ্যালু চেঞ্জ হয়ে যায়? জি স্যার 2 আর অন অনেক একটা সময় ল্যাব ছিল তো মনে হয়। স্টেবল করা ডিফিকাল্ট হয়ে যায়, জি স্যার। অল্প ভেরিয়েশনে চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা জানি কি রেজিস্ট্যান্স কি হয়, কারেন্ট ফ্লো হলে বা টেম্পারেচারের ভেরিয়েশনে অনেক তাড়াতাড়ি এর রেজিস্টিভিটি চেঞ্জ হয় না? জি স্যার। রেজিস্টিভিটি কি ফিক্স থাকে? না চেঞ্জ হয়ে যায়। তাহলে এবং তার মানে এই টাইপের কিছু প্রবলেমের জন্য এই সার্কিটটা কিছুটা আনস্টেবল। আমরা যদি এই টাইপের সার্কিট ইউজ করার থেকে বেটার হচ্ছে আমরা পরবর্তী সার্কিট ডিজাইনে চলে যেতে পারি, যেটার নাম হচ্ছে ডায়োড বায়াসিং ক্লাস এবি পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এখানে যেটা করা হচ্ছে যে এই বেজ ইমিটার জাংশনের যে ড্রপ, সিমিলার টাইপের ড্রপের একটা দুইটা ডায়োড আমি এখানে ব্যবহার করব। এই দুটো ডায়োড সিরিজে কানেক্ট করে দিব। সেক্ষেত্রে ডায়োডের ড্রপগুলি কি ফিক্সড হয়ে যাবে না? তোমাকে কি আর ভ্যারি করতে হবে? স্যার একবার বলছি যে আগেরটাতে কি বলছিলাম, রেজিস্ট্যান্স ভ্যারি করে এনে এই দুইটার সাথে ম্যাচ করতে হবে যাতে এখানে এই ড্রপটা হয়। মানে এই টাইপের সার্কিটে কি প্রবলেম, যখন তুমি একে মুভ করবে দেখা যাবে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। অথবা তুমি একটা রুমের ভিতরে ইনডোর একটা সার্কিট বানাচ্ছিলে, যখন এটা আউটডোরে নিয়ে গেলে যেখানে টেম্পারেচার বেশি, বা অন্য এরিয়াতে নিয়ে গেলে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে আরো টেম্পারেচার বেশি, সেখানে দেখা গেল গরমের জন্য রেজিস্টিভিটি চেঞ্জ হয়ে গিয়ে এই জায়গায় আবার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সো এই টাইপের সার্কিট থেকে যদি আমরা এই টাইপের সার্কিট বানাই, ডেফিনেটলি এটারও সুবিধা আছে যে তুমি বিভিন্ন জায়গায় গিয়ে অ্যাডজাস্ট করতে পারবা। আর এটার সুবিধা হচ্ছে যে এটা যদি তুমি একবার এই ডায়োডের ড্রপতে ম্যাচ করে এখানে বসায় দাও, তাহলে এগুলো কি সিমিলার টাইপের প্রপার্টি হবে। ডায়োডের উপরে টেম্পারেচার ইফেক্ট খুবই কম, কারণ 1 ডিগ্রি এর জন্য 0.2 মিলি করে ভোল্টেজ চেঞ্জ হয় বিভিন্ন মডেলের জন্য। প্লাস হচ্ছে এই ডায়োড গুলি বসিয়ে দিলে এই জায়গায় কি আর অ্যাডজাস্ট করতে হবে তোমাকে ভ্যালু চেঞ্জ করে? না, এরা ফিক্স ওই ভোল্টেজই সেট হয়ে যাবে। Fixed আমার উদ্দেশ্য কিন্তু ডায়োড, আমার উদ্দেশ্য হচ্ছে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যাতে এরকম একটা ড্রপ হয়। কথা কি বুঝতে পারছি? এটা হচ্ছে আমার এই জায়গার মেন উদ্দেশ্য। সো তোমরা চাইলে ডায়োড বায়াসিং ইউজ করেও ক্লাস বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার বানাতে পারো। সেক্ষেত্রে এই সার্কিটটা যদি তুমি মুভ করো তাহলে রেজিস্টিভিটিও চেঞ্জ হবে না, ড্রপ একই থাকবে, এবং এভাবে ক্লাস এ বি পাওয়ার অ্যাম্প্লিফায়ার তুমি বানাতে পারো। তো এটা হচ্ছে বেসিক্যালি দুইটা সার্কিট, যে দুইটাই কাজ করে এবং দুইটারই স্যার হ্যাঁ বলো। স্যার এই যে স্যার ইলেকট্রনিক্স ল্যাবের স্যার হচ্ছে ল্যাব এক্সপেরিমেন্ট 1 এ যেমন স্যার আমরা হচ্ছে ক্লাস এ তে হচ্ছে স্যার এমিটার রেজিস্ট্যান্স ইউজ করছিলাম স্যার স্টেবল করার জন্য। স্যার এই ক্লাস এ বি তে স্যার এরকম কিছু করা যায় নাকি স্টেবল করার জন্য? না, এখানে তো দুইটা বেজিট, তুমি এমিটার এখানে মাঝখানে কোথায় ইউজ করবা? এমিটার থেকেই তো তুমি আউটপুট নিচ্ছ, বুঝতে পেরেছো? এখানে জি স্যার। এটা এমিটার না, জি স্যার। এখানে তো এমিটার কমন, কমন এমিটার থেকে তুমি আউটপুট নিচ্ছ, ঠিক আছে? জি স্যার। ওটা বেসিক্যালি সেলফ বায়াস ফিক্স বায়াস ইস্যু আছে না, ওই জন্য ইউজ করা হয়। ওটা আমি কিন্তু ক্লাস এর সময় বলেছিলাম এই কথাটা। ওকে গুড, এই যে কোশ্চেন করার জন্য, তোমাদের এরকম কোশ্চেন করলে জিনিসগুলি ক্লিয়ার হবে। ওকে, তাহলে এই পর্যন্ত কি বুঝতে পেরেছি? ক্লিয়ার এইটুক? মানে কেন জি স্যার। ডায়োড ইউজ করা যায় বা কেন রেজিস্ট্যান্স দিচ্ছি? স্যার এই যে কোয়েশ্চেন ছিল স্যার খালি এই যে এই ইয়াটাতে আর কি আগের সার্কিট যেটা ছিল না স্যার, মানে হ্যাঁ বলো। মাঝখানে ওই যে VCC/2 টা যখন স্যার আমার হ্যাঁ প্রশ্ন স্যার আপনি স্যার বলতেছিলেন যে ফার্স্ট সাইকেলে মানে কারেন্টটা মানে এই যে এখান থেকে ফ্লো হবে না VBE দিয়ে আর কি এই জায়গাটা থেকে, হ্যাঁ, এই জিনিসটা স্যার বুঝতেছিলাম না কেন স্যার কারেন্টটা ফ্লো হবে না ওখান থেকে। উপর দিয়ে না নিচে দিয়ে? মানে আচ্ছা আমি আবার যাচ্ছি তোমাকে, কিন্তু আমি আবার বলে নেই, ওইটা কিন্তু বলছি যে এই যে স্টেপটা আসছে এটার ইনিশিয়াল স্টেজ, এই সার্কিটের কথা বলছো? ইয়েস স্যার এটার কথা বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে ফ্লো করবে না বলেছি? মানে স্যার এই Q1 এর যেটা আর কি এই এমিটারটা দিয়ে আচ্ছা এই ধরো মানে এখানে একটা জিরো, আউটপুটের জিরো, যখন ইনপুটে পজিটিভ ভ্যালু আসতে থাকবে, যখন এই বেজ ইমিটার থেকে ইনপুটের ভ্যালু বেড়ে যাবে, তখন বলতো Q1 অন হবে না Q2 অফ হবে? এখানে 0 ভোল্ট, এখানে পয়েন্ট, ধরো এখানে 1 ভোল্ট, এখানে 1 ভোল্ট, এ অন হবে? না স্যার। কে অন হবে?
ফার্স্টটা। এ অন হবে, ওকে গুড। এ যদি অন হয় এখান থেকে কারেন্ট ফ্লো করা শুরু করবে না এদিক দিয়ে? জি স্যার। আউটপুট আমি পজিটিভ সাপ্লাই পাবো, মানে আউটপুট পাবো না এখন? জি স্যার। আচ্ছা, তো যখনই আমি এখান থেকে কারেন্ট ফ্লো করবো আউটপুটে পজিটিভ হবে, ক্যাপাসিটর কি হবে? চার্জ হওয়ার কথা না একটা? জি স্যার। এই যে এই ডাইরেকশন, এখানে প্লাস এখানে মাইনাস হিসেবে সে চার্জ হবে, আর এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো করছে, এই জন্য আমি আউটপুটে পজিটিভ পাচ্ছি। ঠিক আছে কি? জি স্যার। যখন এই ইনপুটটা কমতে কমতে ভিসিসি থেকে কমে গেল, কথা কি বোঝা যাচ্ছে? জি তখন স্যার। এটা যখন কমা শুরু করবে আউট, তখন কি এটা আস্তে আস্তে আউটপুট থেকে কমে যাবে না? জি। ওকে, তো কমতে কমতে যখন আউটপুটের ভ্যালু থেকে কমে যাবে, আপনি জিরোর নিচে এসে যাবে হিসাবে, বা ভিসিসি পয়েন্ট থেকে কমে যাবে, তখন দেখা যাবে যে এই জায়গার ভোল্টেজটা এই পয়েন্টের ভোল্টেজ থেকে বেশি না? জি স্যার। কারণ এইটা তুমি তো নেগেটিভ হচ্ছে, তো পজিটিভ থেকে কমতে কমতে যখন এই ভ্যালুটা এই রেফারেন্স পয়েন্ট থেকে কমে যাবে ভিসিসি বাই 2 এর ভ্যালুর থেকে, তখন কিউ2 অন হয়ে যাবে। আর এই জায়গার থেকে এই জায়গার ভোল্টেজ কম, তাহলে কি কিউ1 অন হবে? আর না স্যার। অন হবে না। এখন এটা অন হচ্ছে, বাট এখানে কোনো সার্কিটে কোনো সাপ্লাই নাই, বাট ক্যাপাসিটর এতক্ষণ ধরে কি হচ্ছিল, এখানে পজিটিভ এখানে নেগেটিভ হয়ে চার্জ হচ্ছিল। এখন কোনো যেহেতু সাপ্লাই নেই, আমরা জানি ক্যাপাসিটরের কাজ কি, যখন সাপ্লাই থাকে সে চার্জ হয়, যখন সাপ্লাই থাকে না তখন সে কি করে? তখন স্যার মানে চার্জ গুলো ডিপি ডিসচার্জ করে। করে। কিভাবে ডিসচার্জ করে? সার্কিটে আরসি টাইম কনস্ট্যান্টের উপরে বেস করে সে ডিসচার্জ হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রিন্সিপালতে এখানে বলা হয়েছে। তার মানে এখন ক্যাপাসিটর যে পথে চার্জ হয় সেম দিকে ডিসচার্জ করে না অপোজিট দিকে ডিসচার্জ করে? অপোজিট দিকে। এদিক দিয়ে চার্জ হচ্ছিল এই ডাইরেকশনে, তাহলে এখন ডিসচার্জ কোন দিকে হবে? অপোজিটে। অপোজিট দিকে, এইদিকে। এদিকে যদি ডিসচার্জ হয় তো এদিক দিয়ে কারেন্ট ফ্লো করবে। তা দেখো তো এটা আসলে কি লোডের দিক দিয়ে অপোজিট দিক দিয়ে কারেন্ট ফ্লো করছে না? এইভাবে নেগেটিভ সাপ্লাই এখানে আমরা পাবো, বুঝা যাচ্ছে? এটাই বলা হয়েছিল। বুঝতে পেরেছি। ওকে, তাহলে এইটুক বুঝতে পেরেছো ক্লাস এ বি মেন প্রিন্সিপাল? ওকে, তাহলে তোমরা একটু কাজ করো, ফার্স্টে তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, তারপর আমি ওখান থেকে কন্টিনিউ করছি। ঠিক আছে, 2 মিনিট ব্রেক।
স্যার হ্যাঁ বলো। স্যার স্যার এই যে স্যার এখানে স্যার D1 D2 ডায়োড স্যার যোগ করা স্যার যে আরেকবার বলতেন, বুঝতেছি না। আচ্ছা বলো কোন জায়গাতে বলছে। আচ্ছা বলছি যে দুইটা ডায়োড যদি নিয়ে আসি তাহলে আমরা জানি কি ডায়োডের ক্রস ড্রপটা ফিক্স না। 0.7 স্যার। হ্যাঁ তাহলে এটা ফিক্সড হয়ে গেল। এই দুইটা ডায়োড দিলে আসলে কি হবে, এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কি ফিক্সড হয়ে যায় না? আমরা জানি কি যে একটা ডায়োড সার্কিট যদি দাও, যতক্ষণ পর্যন্ত কারেন্ট ফ্লো করবে না ওই জায়গায় ওপেন সার্কিট, বা যখন এই ডায়োডটা অন হয়ে যায় ওই দুইটা টার্মিনালের একটা ড্রপটা ফিক্সড হয়ে যায় না? জি স্যার। তো এখানে আমরা ওই প্রিন্সিপালটা ব্যবহার করছি যে দুইটা ডায়োড দিয়ে তাদের করসপন্ডিং যে ভোল্টেজ ড্রপ সেটাকে ফিক্স করে দিলাম। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে ড্রপটা কত গেল, 2 VBE এর সমান হয়ে গেল, জি স্যার। যেটা আমাদের উদ্দেশ্য ছিল যে ক্রস ওভার ডিস্টরশন দূর করার জন্য। জি স্যার। তো আমরা এইভাবেও ডায়োড ইউজ করে ওই এই কাজটা যেটা রেজিস্ট্যান্স দিয়ে করছিলাম ভ্যারি করে সেটা ডায়োড দিয়েও করতে পারি, সেটা বলেছি। জি স্যার। ওকে তাহলে এইটুকু বুঝতে পেরেছি। ওকে তাহলে আমরা একটু দেখি সামনে যে এটা ছিল ক্লাস এ বি স্যার কিভাবে বের করে। হ্যাঁ বলো। স্যার ওই যে গতকালকে আমরা ল্যাবের মধ্যে ক্লাস বি এর জন্য হচ্ছে মানে ক্লাস বি তে যাতে ক্রসওভার ডিস্টর্টেড না পাই এই জন্য হচ্ছে স্যার এই টাইপের সার্কিট ব্যবহার করছিলাম। এটা কি সেম সার্কিট স্যার? তোমরা যে এরকম সার্কিট দেখেছিলে মেবি। না স্যার ওখানে তিনটাই ছিল, এরকম ছিল মানে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে, তারপর হচ্ছে আপনার ডায়োড দুটো দিয়ে। ডায়োড দিয়েও ছিল, ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়েও ছিল। জি স্যার আরেকটা ছিল, আরেকটা। আচ্ছা আমি দেখি, আরেকটা ক্লাস সি ছিল। আর না ওইটা স্যার ওখানে করাইনি। হচ্ছে, না স্যার ওখানে হচ্ছে মানে ক্রসওভার ডিস্টর্টেড যাতে না পাই সেই জন্য হচ্ছে ক্লাস মানে ক্লাস বি এর জন্য তিনটা সার্কিট দেখানো ছিল আর কি। আচ্ছা তাহলে আমি একটু দেখে নিতে হবে আসলে, এক মিনিট একটু। ওকে আচ্ছা তোমাদের তো ল্যাব ম্যানুয়ালটা যেটা এর থেকে দেখেছো না, মানে ওয়েবসাইট থেকে নামিয়েছো তো? জি স্যার। আচ্ছা ওখানে কি তুমি যেটা বলছো আরেকটা যেটা থার্ড সার্কিট ছিল ওইটা কি ছিল? স্যার আমি একটু দেখে জানাই, আপনি ক্লাস আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে আমাদের এটা দেখা যাচ্ছে স্ক্রিন এখন। তা আমরা এটা যদি ক্লাস এ বি বা ক্লাস ক্রসওভার ডিস্ট্রিবিউশন সলিউশনের কথা বলা হয় তাহলে আমরা এরকম জিনিস নিয়ে ডিসকাস করব। ওকে তো এ বি প্রবলেমটা সলভ হওয়ার জন্য যে লোড লাইনের কথা সেটা আমরা দেখি এখানে। যেটা বলেছিলাম যে কিউ পয়েন্টটা আমরা কিছুটা উপরে সেট করব। থিওরিটিক্যাল আমরা বলা হচ্ছিল যে ক্লাস এ থেকে বি এর যে লোড লাইনের রেঞ্জ এর মাঝে যে কোনো জায়গায় সেট করা যাবে, বাট আমরা তো ডিস্টরশন চাচ্ছি না, যাতে এমন ভাবে অ্যাম্পলিফাই করলাম যে আউটপুটে শেপটা চেঞ্জ হয়ে গেল। এবং আমাদের আগেই বলা হয়েছে যে ক্লাস এ বি হচ্ছে আসলে বি এর প্রবলেমের সলিউশন, সেজন্য আমরা কিউ পয়েন্টটা এমন একটা পজিশনে সেট করব যাতে শুধুমাত্র ভিবিই ভোল্টেজের জন্য যতটুকু এক্সট্রা ডিসি সাপ্লাই দরকার হবে ওইটুকুই জানি এখান থেকে প্রোভাইড করে। ওকে তাহলে আমরা যদি এটার জন্য লোড লাইন ড্র করি আবার, সো সার্কিটে কি করতে হবে যে আমরা জানি যে ইনপুট এক্সটেন্ড করব, ইনপুট অ্যাপ্লাই করব এখানে। অ্যাপ্লাই করার পরে যেহেতু কিউ পয়েন্টটা আমাদের এই পজিশনে, তাহলে আমাদের এখানে পজিটিভ সাইকেলের সাথে নেগেটিভ সাইকেলেরও কিছুটা পোর্শন এখানে এক্সট্রা চলে আসবে, যাতে ওইটুক ভোল্টেজই আসলে আমার এখানে অ্যাডিশনাল হিসেবে কাজ করবে। সো এখন যদি আমরা এটার জন্য কারেন্ট আর ভোল্টেজের কম্পোনেন্ট ড্র করি তাহলে এখানে আমরা এক্সটেন্ড করব, যেহেতু কিউ পয়েন্ট এই জায়গায় তাহলে আমরা এটা হচ্ছে মিনিমাম পয়েন্ট। সো আমরা এরকম একটা সিগন্যাল পাবো। ওকে তো এখানে মিনিমাম পয়েন্ট আসলে এই জায়গায় দিয়েছি যেহেতু আমরা পিক বের করার জন্য, আসলে হিসাবে হওয়া উচিত মিনিমাম পয়েন্টের নিচে, তুমি পুরোটা সাইকেল হিসেবে পাবা, কিন্তু আমরা এটা লোড লাইনের জন্য বলছি। বাট যখনই আমরা বিজিটি তে অ্যাপ্লাই করবো আসলে আমাদের এই নেগেটিভ অংশটুকু আর থাকবে না, যেটা আমি কিউ পয়েন্ট থেকে জিরোর মধ্যে যেটা দেখা যাচ্ছে। সিমিলার ভাবে আমরা এখানে ভোল্টেজটাও করব, বাট মনে রাখতে হবে যেখানে আমরা কি করছিলাম ক্লাস বি এর মতো ইমিটার থেকে আউটপুট নিচ্ছিলাম। তো ইমিটার থেকে আউটপুট নিলে ইনপুট আর আউটপুটের মধ্যে কি ফেজ শিফট হয় এরকম বলেছিলাম? ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যে ফেজ শিফট হবে না। সেই জন্য আমরা যেটা করেছি এখানে ড্র করার সুবিধার্থে, এখানে যেহেতু আমরা বলছি কিউ পয়েন্টটা এই পজিশনে নিচ্ছি, সো আমরা জিরো থেকেও সিমিলার একটা ভ্যালুতে আরেকটা এক্সট্রা লাইন ড্র করে নিয়েছি, যেহেতু কি বলছি একই ফেজে হতে হবে। এখন আমরা কিউ পয়েন্টটা এই লাইনের পরিবর্তে আমরা এই লাইনকে ধরে রিফ্লেকশন হিসেবে ড্র করব, যেহেতু আমরা কালেক্টরের বদলে
ইমিটার থেকে আউটপুট নিচ্ছি। সো আমাদের কার্ভটা হবে এরকম। এখানেও আমরা একটা বাড়তি ভোল্টেজ পাবো, এই ভিবিই সমান এই বাড়তি ভোল্টেজটুকু আসলে কিউ পয়েন্ট, সরি, যাতে ক্রস ওভার ডিস্ট্রিবিউশন দূর করার জন্য যে অ্যাডিশনাল ভোল্টেজ প্রোভাইড করা দরকার সেটার জন্য আমাদের এখানে ইফেক্ট হচ্ছে। তো এইভাবে আমরা আসলে ক্লাস এ বির জন্য লোড লাইন ড্র করব। ঠিক আছে, তবে মনে রাখতে হবে ক্লাস বি বা ক্লাস এ বির জন্য আমরা যখনই লোড লাইন করি এখানে সবকিছু কিন্তু একটা বিজিটির জন্য হচ্ছে। তো অপোজিট বিজিটিটা এর নেগেটিভ লজিক হিসেবে নেগেটিভ সাইকেলের জন্য কাজ করবে। ওকে বলো, আজকে তাহলে আর বেশি আগাবো স্যার না। রিফ্লেকশনের ব্যাপারটা যে বললাম বুঝি নাই, মানে ভোল্টেজের আউটপুট যেহেতু কাপটা কেমন নরমালি করবেন? আমরা কি করি, যেহেতু এই পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমরা লোড লাইনের এই পয়েন্ট কোনটা, এই পয়েন্ট এখান থেকে ড্র করা শুরু করতাম নরমালি কালেক্টর হিসেবে হলে। সেক্ষেত্রে তুমি দেখতে যে এটা যখন মিনিমাম ভ্যালু তখন এটা ম্যাক্স ভ্যালু, যখন এটা পিকে যাচ্ছে তখন এটা মিনিমাম মিনিমামে ভ্যালু আসতেছে। যাচ্ছে। এটাই তো হওয়া উচিত না লোড লাইন হিসেবে। বাট আমরা তো এই সার্কিটটা কি করেছি, কালেক্টর থেকে না নিয়ে কোথা থেকে নিচ্ছিলাম? এমিটার। হ্যাঁ, তাহলে এই ভোল্টেজ গুলি তো কালেক্টরের ভোল্টেজ না, দেখো তো। জি স্যার। তাহলে আমরা তো এখন উল্টা হিসেবে ভোল্টেজ নিচ্ছি ইমিটার থেকে কালেক্টরের দিকে, তাহলে এটা উল্টা করে রাখতে হবে না? জি স্যার। সেই জন্য আমরা বলছি যে আমরা এই জায়গা থেকে স্টার্ট না করে এই জায়গা থেকে স্টার্ট করবো। তাহলে এই জিনিসটা একটা মিরর হয়ে যাবে না? যদি এখান থেকে এইটুকু ডিফারেন্স ভিবি হয় তাহলে আমার এখন জিরো থেকে ভিবি ডিফারেন্সটা বের করে নিতে হবে না? ভিসিকিউ পর্যন্ত। হ্যাঁ, তো ভিসি কিউ দেখো একটু খেয়াল করে, এটা কিন্তু ভিসি কিউ প্রাইম, কারণ আমি এটাই বলছি যে এর সমান, বাট এটা এক্স্যাক্টলি এই পয়েন্ট না, এটা একটা মিরর, কারণ আমি উল্টো করে রাখছি এই জন্য। এখানে একটা প্রাইম আছে, ঠিক আছে? তাহলে স্যার আঁকতে গেলে হচ্ছে আপনার হচ্ছে আগে হচ্ছে এটা আসবে, ডটেড লাইনটা আগে আসবে। ডট লাইন গুলো আমি দিব এই কারণে আমি বোঝার জন্য। আমি তো আসলে এই পয়েন্ট থেকে স্টার্ট করবো, কিউ পয়েন্ট থেকে। কিউ পয়েন্ট ছিল আগে এই জায়গায়, তাহলে আমার হিসাব করা উচিত, তাহলে ড্র করা উচিত এখান থেকে। কিন্তু মনে রাখতে হবে আমরা যেহেতু ইমিটার থেকে করছি নিচ্ছি, তাহলে আমার এই ভোল্টেজের স্কেল তো উল্টে যাবে। আমরা তো নর্মালি এইটাকে আর ফলো করলে হবে না, অপোজিট থেকে ফলো করতে হবে। সো আমরা তখন এই জায়গা থেকে স্টার্ট করছি, নাহলে আমরা ড্র করতাম এইভাবে, বুঝা যাচ্ছে, এই হিসাব করে। বাট এটা তো করা যাবে না, কারণ হচ্ছে আমাদের এখানে আউটপুটটা নিচ্ছি অপোজিট দিক দিয়ে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলি তোমরা একটু দেখতে হবে। তোমরা যদি না দেখো তাহলে শুধু এখানে শুনে হবে না। আমি যে বলছি তোমরা আবার দেখো, কোনো সমস্যা নেই। আর রেকর্ডের কথা বলছো, রেকর্ডের কোনো প্রয়োজন নেই, এই কারণে তোমরা যদি কারো প্রবলেম হয় আমি এক্সট্রা ক্লাস অ্যারেঞ্জ করে হলো তোমাদের ওটা বুঝিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। তোমরা যদি তোমাদের সমস্যা না থাকে তাহলে আমি অন্য টাইমে, দ্যাট মিনস যখন তোমাদের ক্লাস নাই ওইরকম কোনো টাইমে যাদের প্রবলেম হবে আমি একটা এক্সট্রা ডিসকাশন ক্লাস অ্যারেঞ্জ করে দিব। যার যে টপিকে প্রবলেম হবে বললে আমি ওইগুলি আবার ক্লিয়ার করে দিব, ঠিক আছে? বাট সেটাও কন্ডিশন হচ্ছে তোমাদের পড়ে আসতে হবে। তোমার পড়ে আসলে তখন প্রবলেম হলে আমি বলবো, বাট তুমি এসে যদি বলো আমাকে আবার পুরোটা বুঝিয়ে দেন, সেটা আসলে কিন্তু মিনিংলেস, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে স্ক্রিন শেয়ারটা অন করলে স্যার আমি ছবিটা পাঠাই। ছবিটা দেখবা? জি স্যার। দেখা যাচ্ছে? না স্যার এটা না স্যার, স্যার ওই যে একটু আগে যে বললাম স্যার, ক্লাস গতকালকে যে আমরা ক্লাস বি এর জন্য যে সার্কিটটা। তুমি কি দেখাবে শেয়ার করে? আমি অফ করব। জি জি স্যার, জি স্যার। ওকে, দেখো। স্যার এটা স্যার। একটু ওয়েট করো, আমি আসলে এখনো দেখতে পাচ্ছি না। আচ্ছা, দুইটা সার্কিট, তিনটা সার্কিটই একই টাইপেরই সার্কিট। একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্ট্যান্স কে তুমি ভ্যারি করে সেট করবে, কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। আরেকটা হচ্ছে তুমি এমন দুইটা রেজিস্ট্যান্স বসালা হিসাব করে যাতে এই জায়গায় ডাবল ভ্যালু সেট হয়। দ্যাট মিন্স এই যে ভেরিয়েবল রেজিস্ট্যান্সের ভ্যালুটা তুমি দুইটা রেজিস্ট্যান্স বসায় সেট করেছো। ধরা হচ্ছে যে রেজিস্ট্যান্স গুলি এমন ভাবে অ্যারেঞ্জ করা যাতে উপরের সাথে নিচের একটা রেজিস্ট্যান্স অ্যাক্রসে ভিভিই ড্রপ হয়। কথা কি বুঝতে পারছো কি বলছি? জি স্যার। স্যার সার্কিটটা দুইটা সেম না স্যার? মানে সবগুলি সেম সার্কিট, শুধুমাত্র এটা না স্যার ক্লাস এবি। স্যার ক্লাস এবি আমরা যে লাস্ট সার্কিটটা দেখলাম মানে হ্যাঁ এটা সেম। আমরা যেটা দেখলাম সেটা এক্স্যাক্টলি হচ্ছে ডান দিকের সার্কিটটা। জি স্যার।
আর একদম বাম দিকে সার্কিটটা, মাঝখানে অ্যারেঞ্জমেন্টটা যেটা হচ্ছে যে দুইটা ডায়োডকে ওরা দুইটা রেজিস্ট্যান্সে রিপ্লেস করে দেন ওটা দেখা যাচ্ছে যে দুইটা রেজিস্ট্যান্স না নিয়ে একটা ভেরিয়েবল দিয়েও ভ্যারি করে দেখা যায়, সেটা বলা হয়েছে। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আর কোনো কিছু জিজ্ঞেস করবে? স্যার এখানে এখন স্যার মানে ক্লাস এটা হচ্ছে মানে ক্লাস বি তে ডিস্টর্টেড যাতে না পাই সেজন্য হচ্ছে আমাদের সেই জন্য। সার্কিট পড়ানো হয়েছিল স্যার। তাহলে হ্যাঁ। ক্লাস এ বি তো মেইনলি পড়ছি আমরা। হ্যাঁ, আমি ওইটাই কিন্তু বলছি যে প্রথমেই বলে নিলাম কিন্তু যে ক্লাস এ বি কে অনেক জায়গায় ক্লাস বি বা শুধু পুশ পুল অ্যাম্পলিফায়ারই বলা হয়, কারণ হচ্ছে ক্লাস বি হচ্ছে মেন সার্কিট, বা ক্লাস বি এর যে ক্রসওভার ডিস্টরশন হয় সেটা তো আসলে ইউজেবল না, ইউজ করা যাবে ডিস্টরশন সহ না স্যার। তার সেটার যে সলিউশন সেটাকে এবি বলা হয়। বেসিক্যালি ক্লাস এবি হচ্ছে ক্লাস বি এরই আসলে প্রবলেমটার সলিউশন, অথবা তুমি মডিফাইড ভার্সন বলতে পারো। জি এই স্যার। জন্য ওই সার্কিটটাকে অনেক বইতে বা অনেক জায়গায় ক্লাস বি হিসেবে বলা হয়। তোমাদের ল্যাব ম্যানুয়ালেও ক্লাস বি বলা আছে, ক্লাস বি এ বি বলে কোনো সার্কিটকে ল্যাব ম্যানুয়ালে দেওয়া হয়নি। ঠিক আছে, বাট যদি তুমি স্পেসিফিক বলতে চাও এটা কি স্পেসিফিক ডিজাইন হিসেবে এটা আসলে এবি, কারণ হচ্ছে কিউ পয়েন্ট দেখে যদি আমরা হিসাব করি তাহলে কিউ পয়েন্ট এখানে কোথায় হচ্ছে, কাট অফে হচ্ছে এক্স্যাক্টলি তা তো না নিশ্চয়ই। না স্যার। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। ওকে তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।